নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ পর্ব 4। যেসব রাজবন্দী সত্যকার দেশসেবার কাজে জীবনের সব কিছু বিসর্জন দিয়েছেন, তারা বড় একটা সুভাষের কাছে সাহায্য চাইতেন না, কারণ তার দরকার হতো না। সুভাষ নিজে থেকেই তাদের দুঃখ দুস্থ পরিবারবর্গকে নানাভাবে সাহায্য করত। সেদিকে তার খর দৃষ্টি থাকত সর্বদা। আমি নিজেও সুভাষের কথা মতো কয়েকবার গানের আয়োজন করেছি টাকা তোলবার জন্য। এতে সুভাষ অসম্ভব কৃতজ্ঞ হয়ে উঠত, যেন আমি তার ব্যক্তিগত কোনো উপকার করতে লেগে গেছি। তার সে কৃতজ্ঞতা দেখে আমার কৌতুক বোধ হতো। সত্যি, এতে সুভাষের ব্যক্তিগত স্বার্থ কী থাকতে পারে? একটা কারণ অবশ্য ছিল, সুভাষ জানত যে আমি মনে প্রাণে রাজনীতির বেদরদি। তবু যে সে এসব ব্যাপারে সহায়ক হই, সেটাও তার কাছে ব্যক্তিগত দরদ বলেই মনে হতো। কতদিন তাকে তামাশা করে বলেছি, তুমি যে কোনোদিন দেশের হর্তাকর্তা বিধাতা হতে পারবে এ আমার বিশ্বাস হয় না। তা সে তুমি যতই চেষ্টা করো না কেন। হ্যাঁ, আমি ঠিকই বলছি। একদিক দিয়ে অসাধুতায় তোমার তেমন হাত যশ নেই, ফলে কোনোদিন ও পথে তোমার উন্নতির আশা দেখি না। কারণ তুমি মিথ্যা কথা যদি একটা বলো, তো সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে, সবাই চিনে ফেলবে। এ ধরনের আনাড়ি লোকের কাজ নয় রাজনীতি করা, বা ধাপ্পাবাজি করা, বা দেশ নেতা হওয়া। কয়েক বছর পরে আমার এ কথাটা সুভাষ আবার আমাকেই শুনিয়েছিল, জেলে যাবার আগে। সে জানতো যে আবার সে বন্দী হবে। সেই দিনটার কথা আমার বেশ মনে আছে। আশ্রম থেকে কলকাতায় এসেছি। আমার কৃতী ছাত্রী উমা বসুকে গান শেখানো নিয়ে আমি ব্যস্ত। মোটর গাড়িতে বসে আমি আর সুভাষ পাশাপাশি। সে আমার হাঁটুর ওপর হাত রেখেছে। আশ্রমে ফেরবার আগে সুভাষের জন্য ব্যারাকপুরে একটা সম্বর্ধনা উৎসবের আয়োজন হয়েছে, গান শোনাবো আমি। দিলীপ, বললে সুভাষ, কণ্ঠে তার আকুলতা, তুমি এত তাড়াতাড়ি তোমার নিরালা আশ্রমে চলে যেও না, তোমাকে আমার বড় দরকার। কিন্তু তুমি কিছুতেই মন থেকে এ কথা বলছো না সুভাষ। আমি অবাক হয়ে বলি, তুমি হচ্ছ কাজের মানুষ, দেশসেবার কাজে তুমি ডুবে আছো, আর তোমার মতে আমি জেগে জেগে স্বপ্ন দেখি, আর কলকাতাতে এলেও তোমাতে আমাদের দেখা হয় দৈবাত। নাই হোক গে। সে আমার পানে উদাস দৃষ্টি করে বলল, আমার জীবনের কিছুই জানো না তো? দিনরাত আমায় মেলামেশা করতে হয় যাদের সঙ্গে, তারা সবাই ধূর্ত, চতুর, চক্রান্তকারী। তুমি যদি থাকতে কলকাতায়, তাহলে এইটুকু সান্ত্বনা তো পেতাম যে এমন একজন রয়েছে যার কাছে আমার মনের কথা কইতে পারি। অন্তত ইচ্ছে করলে একজন ভালো লোকের দেখা পাব। সুভাষের জীবনের দুঃখ বেদনার দিকগুলো যাদের অগোচর, তারা আমার একথার গভীরতা জানতে পারবে না ঠিকই। সে যে কোনোদিনই নিজেকে ঘিরে মহিমা গৌরবের জলসা বসাতে চায়নি, না চেয়েছে ঘটনা পরিস্থিতি উদ্ভূত নিজের পরিণতিকে লালন করতে। সাধারণ রাজনীতি বিশারদের মতো তার কাছে আদর্শবাদ কেবলমাত্র ফাঁকা আওয়াজ আর অসার বুদবুদ বলে মনে হয়নি। দুঃখবাদের দীর্ঘ নিঃশ্বাস দিয়ে জীবনকে দেখেই সে খুশি হয়নি। সুবিধাবাদের দিকে তার এতটুকুও নজর ছিল না। বানিয়ে বলার মতো কথা ঝাঁকে ঝাঁকে তার ঠোঁটের ডগায় জোগাত না স্তাবকতার শ্লোক। তাই পরবর্তীকালে সে নিজের অনিচ্ছা সত্ত্বেও স্তাবকতার চেষ্টা করে অপটুতায় ধরা পড়ে বেচারির সে কি দুরবস্থা। আসলে সুভাষ কখনো মিথ্যাচার করতে পারত না। সে যে ছিল সহজ, দৃপ্ত, দৃঢ় পৌরুষে ভরা। সে যখন বর্মাতে বলেছিল, কখনো কোনো অবস্থাতেই আমি পরাজয়কে মানতে পারি না, তখন তার কথায় বিন্দুমাত্র বড়াই ছিল না। এবং সেই কারণেই কংগ্রেস থেকে তাকে 3 বছরের জন্য সরিয়ে দেওয়াতে যখন তার বন্ধু অনুচর সবাই হতাশ হয়ে সব গেল বলে মুষড়ে পড়েছিল, তখন এদের আত্মপ্রত্যয়ের অভাব দেখে সুভাষ বুঝতে পেরেছিল তার কেউ নেই আপনার, সে একাকী। হয়তো এটুকু চেষ্টা করলেই সে মানিয়ে নিতে পারত
নিজের হারানো প্রতিষ্ঠা ফিরে পেত, তাতে করে সত্যিকার কূটনীতিকের পরিচয় দিতেও পারত সে। কিন্তু সে যে কোনোদিনই চাতুরীর ছোঁয়াচটুকু সইতে পারত না মিথ্যাকে বরদাস্ত করতে। তাই বড় রকমের তথাকথিত দেশনেতা হবার যোগ্যতা তার ছিল না। বড় রকমের নামজাদা দেশত্রাতা নেতা হতে গেলে চাই বড়াই, জাঁকজমক, যাকে বলে ঠাট, আর সেই সঙ্গে চাই গন্ডারের চামড়ার মতো শক্ত সহনশীলতা। সুখ দুঃখ মান অপমানের স্পর্শকে যেন পরোয়া করলে চলবে না। কিন্তু সেদিক দিয়ে সুভাষ ছিল একটু লাজুক, বরং এলোমেলোই বলা যেতে পারে। হয়তো তার বর্মা অভিযানের উজ্জ্বল ঐতিহাসিক ঘটনার পর আজ এ কথাটা খাপছাড়া শোনাবে। ভারত অভিযান তাকে ঐতিহাসিক মর্যাদার চেয়েও হয়তো বড় কিছু প্রতিষ্ঠা এনে দিয়েছে। সমস্ত দেশের কাছে সে বিস্ময়। পৃথিবীর চোখে তার অভিযান আরও অদ্ভুত, যেন গল্পকথা। কিন্তু তবু আমি বলবো যে সুভাষ কখনো ঢাক পিটিয়ে রাজনীতিতে কলকে পায়নি। সে যে দলাদলির লড়াইতে পাত্তা পেত না, তার কারণও ওই। আর 5 জন দিগ্গজ রাজনীতিকের মতো সে বেমালুম ধোঁকাদুরস্ত ছিল না। কিন্তু কূটনীতি আর রাজনীতিশাস্ত্রে ধোঁকাবাজির মূল্যটাই অনেকখানি। এ পথে চলতে গেলে জানতে হবে নিছক মিথ্যার সঙ্গে কতটুকু সত্যের ছিটে ফোঁটা মিশেল দিয়ে চালাতে হবে। প্রতিপক্ষকে নিখুঁতভাবে ধাপ্পা দিতেও হবে। নিয়মই এই। আর যারা তারা সব ভুল করছে, তাদের মধ্যে অনেক গলদ। শুধু আমার দলটি ভালো, আমার দলের মতো আত্মত্যাগী পৃথিবীতে আর নেই। আমার কোনো ভুল হয় না, আমি কারুর কোনো ক্ষতি করতে চাইনি, তবু আর 5 জনে আমার অনিষ্ট করবার জন্য অন্যায় করে বেড়াচ্ছে। ভুল করছে ওরা অজস্র, আর আমি এদের দুষ্কার্যের প্রমাণ পেয়ে মনে মনে যে কতই আঘাত পেয়েছি কি বলবো। আমার ভুল, খেপেছ? এই ভাবটি সদাই দেখাতে পারা চাই, তবেই তো সত্যিকারের নেতা। আমার বলতে কষ্ট হয়, তবু বলবো যে সুভাষ শেষ পর্যন্ত তার সত্য প্রীতিকে অম্লান রাখতে পারেনি। অবশ্য এর জন্য তাকে দোষ দেওয়া যায় না, কারণ বর্তমানে প্রত্যক্ষ রাজনীতির কর্মক্ষেত্রে সত্যের একনিষ্ঠতা আঁকড়ে ধরে বেশি দিন থাকার উপায় নেই। কেবল যে আত্মার কল্যাণের খাতিরেই মিথ্যার আশ্রয় নিতে হবে তা নয়, বিপদে সর্বনাশের হাত থেকে বাঁচবার জন্য অভিযানী হতেই হবে। সত্যি সুভাষের জীবনের এই আফসোসের দিকটা দেখিয়ে না দিলে আমার ত্রুটি হতো বই কি। মানে সে যে বলেছিল এমন একজন বন্ধু তার বড় দরকার, যার কাছে সব কিছু বলা যায়, যে নাকি তার কাছে সান্ত্বনার মতো হয়ে থাকবে ভিড়ের বাইরে। রাজনীতি যাকে স্পর্শ করেনি। সে যখন 1929 সালে ইউরোপ থেকে ফিরল, তখন তো দেখেছি তার সে কি আশা, কি স্বপ্ন দেশের জন্য, সত্যের জন্য জীবন উৎসর্গ করবে সে। তখন তার অণুতে রেণুতে এই বিশ্বাসের অনুরণনই ছিল, দেশ আর সত্য আলাদা নয়, একই ব্রহ্মের বিভিন্ন দিক মাত্র। তার সেই কালের আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিভঙ্গি দেশের ধমনীতে সে প্রবাহিত করে উন্নত করে এ দেশকে। কিন্তু তা ক্রমশ ঝাপসা হয়ে যেতে লাগলো। অবশ্য এছাড়া অন্য কিছু আশা করাও ভুল। যে আদর্শের অনুপ্রেরণায় সে নিজেকে উৎসর্গ করেছিল দেশের কাজে, সেই আদর্শবাদের মূলে যে বিবেকবুদ্ধির তাগিদ ছিল, সেটা অধীরতার প্রসূত বই কি। তার কেবলই মনে হতো সংকল্পের সিদ্ধিলাভ আজই এই মুহূর্তে করা চাই। কিন্তু এত ব্যস্ততার কাজ তো নয়, সময় লাগে। সেবার অসুখের পর, যে অসুখের জন্য তাকে ভিয়েনা যেতে হয়েছিল, সে প্রায় দীর্ঘনিশ্বাস ফেলে বলতো, স্বাধীনতা হাতে হাতেই তো মেলে না। ভিয়েনাতে তাকে যেতে হয় অস্ত্রোপচারের জন্য। সেখানে গিয়েও সে অমনি বিষণ্ণ হয়েই থাকত। ফিরে এসেও এ কথা বলেছিল সুভাষ। সেবার এক সন্ধ্যায় এলগিন রোডের বাড়িতে
আমাদের যে দীর্ঘ আলাপ আলোচনা হয়েছিল তা আমার চিরদিন মনে থাকবে। অবশ্য আমার স্মৃতিশক্তির ওপর আমার জুলুম করতে হবে এজন্য। তা হোক, সুভাষের মনের বেদনা তো বুঝতে আমার ভুল হয়নি। তবু যদি অজ্ঞাতে কোনো ভুল হয়ে যায়, এই আশঙ্কায় আমি সেদিনের কটা কথা না বলে চুপ করে থাকতে রাজি নই।